আজ আমরা মাল অ্যাক্টওয়ালা তরফ থেকে কর্মশালা শুরু হচ্ছে 15ই এপ্রিল 2024। তো আমরা এসে গেছি ডামলিং যোগেন্দ্র প্রাইমারি স্কুলে। এখানকার যে ইনচার্জ স্কুল ইনচার্জ আছে বিদেশ বোস, তার থেকে আমরা কিছু জানার করবো যে আজকে আমরা কর্মশালায় এসছি, ওনার আমন্ত্রণে উনি কিছু বলবেন। তা আমাদের স্কুলের নিয়মই হচ্ছে শিক্ষার পাশাপাশি সার্বিক বিকাশ। তা সার্বিক বিকাশের মধ্যে সাংস্কৃতিক পরিচর্যাও একটা অঙ্গ। আমরা এখন যখন মোবাইলের যুগে চলে এসেছি, চা বাগানের শিশুরা, গ্রামের শিশুরাও এত ব্যস্ত হয়ে পড়েছে যে তারাও হয়তো এখন আর সেই নাটক দেখা বা নাটকে অংশগ্রহণ করার সুযোগ পায় না। তা আমরা আমাদের যে কর্মকাণ্ড তার মধ্যে আমরা একটি নাটক চর্চাও রেখেছি। আমরা ধন্যবাদ জানাই মালবাজারের যে সংস্থা মাল অ্যাক্টওয়ালা, তারা দীর্ঘদিন ধরে ডুয়ার্সের বুকে নাটকের পরিচর্যা, নাটকের চর্চা জারি রাখার চেষ্টা করছেন। তারা আমাদের আমন্ত্রণে এসেছেন। আমাদের শিশুরা যারা ভবিষ্যতে হয়তো বড় নাগরিক হয়ে উঠবে, সেই শিশুদের জন্য এই কর্মশালা, তারা উপভোগ করছে এই কর্মশালা। আমরা ভবিষ্যতেও অ্যাক্টওয়ালার সহযোগিতা পাব, এই আশা রেখে আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। নাটক শিখতে গেলে আমাকে সবগুলো জিনিস, আমাকে জীবনের সাথে আমাকে খেলাধুলো করতে হবে, আমাকে দৌড়তে হবে, আমাকে নাচ করতে হবে, আমাকে গান করতে হবে, ঠিক আছে, আমাকে আবৃত্তি করতে হবে। নাটক করতে গেলে এগুলো সব কিছুর প্রয়োজন আছে। যেরকম যদি কেউ নাচ শেখে, তাকে শুধু গান আর নাচটা মনে রাখতে হবে, কিন্তু নাটক করতে গেলে পরে না গান নাচ সবই প্রয়োজন আছে, ঠিক আছে। তো আমরা স্টেজে যখন আমরা কোনো সময় করতে যাব, তার মধ্যে কিছু প্রাইমারি জিনিস আছে যেগুলো হচ্ছে আমাদেরকে করতে হবে। প্রথম হচ্ছে আমাদের এক্সারসাইজ। তোমরা এখানে এক্সারসাইজ কে কে করো? মানে দৌড়ানো, তারপর করা, খেলাধুলো কে কে করো? সবাই খেলাধুলো করো। কি খেলো? এগুলো তোমরা খেলছো, তাই তো? এবার খেলাধুলোর সাথে সাথে কিছু এক্সারসাইজ বলতে ব্যায়াম ধরনের কিছু জিনিস আছে, যেরকম লাফানো, বসা ওঠা পারো। এগুলো এই ধরনের কিছু জিনিস আমাদের নাটকের ক্ষেত্রে প্রয়োজন হয়। এটাকে বলে শরীর চর্চা। শরীর চর্চা আমাদেরকে করতে হবে। তারপরে আমরা শরীর চর্চা কি আমরা নিজেরা করি? কে কে করো শরীর চর্চা বাড়িতে বা স্কুলে বাদে? বাড়িতে শরীর চর্চা কে কে করো? আচ্ছা, তুমিও করো। তো শরীর চর্চাটা আমাদের নাটকের ক্ষেত্রে শরীর চর্চাটা খুব প্রয়োজন, ঠিক আছে। নাচ কে কে জানো? মোটামুটি তোমরা প্রায় সবাই জানো, দু একজন বাদে সবাই নাম জানো। আচ্ছা, গান কে কে জানো? তুমি জানো? গানের সাথে তুমি নাচতেও জানো। আচ্ছা, আবৃত্তি কে কে জানো? ছড়া বলতে কে কে জানো? জানো? ছড়া বলতে শিখতে হবে, ঠিক আছে। স্কুলের বইগুলোতে ছড়া আছে, ওগুলো মুখস্থ আছে। তোমরা এখন কোন ক্লাসে সবাই? 3-তে কয়জন আছো? 1 2 3 4 5 জন, আর বাদ বাকি ক্লাস 4, ঠিক আছে। এবার যারা 4-এ উঠেছো তাদেরকে বলছি যে ক্লাস 3 যে ছড়াগুলো ছিল তোমরা জানো, ঠিক আছে। একটা নাটকের গল্প রামশ্যামের একটা গল্প হয়তো হচ্ছে, সেখানে রামশ্যামের এগুলো হচ্ছে চরিত্র, ঠিক আছে। তোমরা বুঝতে পারলে চরিত্র তাহলে কাকে বলছে?
এবার মনে করো যে তোমার স্টেজে কি হয়েছে, এদিকে দেখো। আচ্ছা, এবার মনে করো রাম, শ্যাম, বাবা মা, তার মানে এদের হচ্ছে একটা পরিবার, ঠিক আছে। এবার একটা গল্পে একটা পরিবার নিয়েও গল্প হয়, আবার দুটো বা আশপাশে একটা পরিবারের মধ্যে আবার আশপাশে হয়তো একটা কোনো কাকু বা কোনো মামা বা কোনো দাদা, মানে পাশের বাড়ি বা ওই পাড়ার লোক এরকম আসে, ঠিক আছে। চরিত্র আচ্ছা, এবার ওই চরিত্রগুলোতে এবার আমরা কি বলেছি প্রথমে, রাম শ্যাম, রাম শ্যামকে নিয়ে একটা গল্প, তারপরে তার বাবা মা আছে, ঠিক আছে। এবার রাম শ্যাম হচ্ছে মূল চরিত্র। তোমরা বুঝতে পারছো কথাগুলো কি বলছি আমরা? রাম শ্যাম হচ্ছে মূল চরিত্র, এরা দুজন, তোমরা ওদিকে থাকো, এরা দুজন হচ্ছে মূল চরিত্র। চরিত্র প্রথমে বলে দিলাম, এবার ওর মধ্যে মূল চরিত্র এবং পার্শ্ববর্তী চরিত্র থাকে, ঠিক আছে। তাহলে রাম আর শ্যাম হচ্ছে মূল চরিত্র, ঠিক আছে। তাহলে এবার বাবা মা হচ্ছে পার্শ্ববর্তী চরিত্র। এবং আমি যদি, তুমি উঠে এসো তো, এবার ও হয়তো দেখা গেল রাম শ্যামের মামা, ঠিক আছে। ও হয়তো দেখা গেল রাম শ্যামের মামা। মামা মানে কি? মায়ের ভাই। তাহলে ও কার ভাই হচ্ছে? মায়ের ভাই, ঠিক আছে। তাহলে বোঝা গেল পার্শ্ববর্তী চরিত্রে মায়ের ভাই, ঠিক আছে। হয়তো দেখা গেল যে ওরা কোনো এক সময় হয়তো রাম শ্যামের বাড়িতে মামা ঘুরতে এসেছে, ঠিক আছে। চরিত্রগুলো কিন্তু বলতে ভালো, ঠিক আছে। রাম শ্যামের বাড়িতে মামা ঘুরতে এসেছে, ঠিক আছে। তাহলে পার্শ্ববর্তী চরিত্র হচ্ছে বাবা মা, মূল চরিত্র কারা? মূল চরিত্র কে? রাম শ্যাম। পার্শ্ববর্তী মা, বাবা এবং মামা, ঠিক আছে। এটা হচ্ছে পার্শ্ববর্তী চরিত্র। তো কোনো একটা গল্পে আমরা গল্প শুনি, বাড়িতে বাবা মা আমাদের গল্প বলে, তো গল্পের মধ্যে রাজা রানী থাকে, মন্ত্রী থাকে, হ্যাঁ, সেনাপতি থাকে। আচ্ছা, গোপাল ভাঁড় আমরা কে কে দেখি? গোপাল ভাঁড় তোমরা দুজনই দেখো, আর কেউ দেখো না? আচ্ছা, টিভি কে কে দেখো? টিভি সবাই দেখো। টিভিতে কি কি দেখো? জীবনে বড় করতে গেলে কোনো মিথ্যে কথা বলা যাবে না, সত্যি কথা বলতে হবে, ঠিক আছে। তো এবার আমরা তাহলে ওই যে ওটাকে বলা হয় একটা ডিসিপ্লিন। তো এই নাটকের ক্ষেত্রে আমাদের কিছু ডিসিপ্লিন, কিছু রুলস থাকে, ঠিক আছে। আচ্ছা, নাটকে আমাদের কি কি আমরা যারা নাটক দেখেছি, একজন থেকে নাটক দেখেছি বললাম, এই যে নাটক দেখেছি। আচ্ছা, গুড। তোমাকে আমি, তুমি এসো, তুমি এসো। আচ্ছা, তোমাকে আমি জিজ্ঞেস করছি, নাটক যখন আমরা দেখেছি তখন নাটকে আমরা মানে মঞ্চে আমরা কি কি দেখেছি, মানে কি কি জিনিস দিয়ে মঞ্চ তৈরি হয়? না, ওটা আমি একটা মঞ্চ তৈরি আছে, নাটক শুরু হবে, তো সেখানে আমরা কি কি দেখতে পাই, কি কি জিনিস দেখতে পাই? প্রথম হচ্ছে আলো, তাই তো। আলো না হলে পরে আমরা দেখবো কি করে অন্ধকার, বা আমরা পড়বো কি করে অন্ধকার? প্রথম হচ্ছে আলো। দ্বিতীয় হচ্ছে শব্দ, অর্থাৎ সাউন্ড, তাই তো। ওখানে হয় মাইক বাজছে বা কিছু একটা হচ্ছে, তাই তো। তৃতীয়ত হচ্ছে যারা নাটক করছে চরিত্রগুলো সেজে আসে, তাই তো, সাজতে হয়। এইবার
আমি বললাম ও বাবার চরিত্র করছে, তাহলে বাবার চরিত্রকে সাজতে হবে, নয়তো তোমাদের বন্ধুর মতো লাগবে, তাই তো? তো বাবার চরিত্রে সাজতে হবে, একটু মোচ লাগাতে হবে, তাই তো? একটু চুলগুলো এখানে একটু সাদা সাদা করতে হবে, তাহলে ওকে বাবা বোঝা যাবে। তো এটাকে বলা হয় মেকআপ, ঠিক আছে? তো মায়ের চরিত্র যেরকম হয়তো দেখা গেল, তারপরে দেখা যাচ্ছে পোশাক। পোশাক মানে আমরা যে বস্ত্রগুলো পরি, যে ড্রেস আমরা পরে স্টেজে উঠি, ঠিক আছে? এবার মা যদি দেখা গেল ও তো শাড়ি পরে না, ও এবার যদি শাড়ি পরে পরে না, তাহলে ওকে যদি দেখা যায় যে কোন সময় যে ও মানে চুড়িদার বা হয়তো একটা ফ্রক পরে স্টেজে মায়ের চরিত্র করছে, ভালো লাগবে? লাগছে না। তাহলে ওকে কি করতে হবে? শাড়ি পরতে হবে। তার মানে ওকে শাড়ি পরে মায়ের চরিত্রটাকে গঠন করতে হবে, মায়ের চরিত্রটাকে গঠন করতে হবে। এগুলোকে বলা হয় ড্রেস এন্ড অর্থাৎ সাজ, ঠিক আছে? এগুলোকে বলা হয় সাজ। তো এই সাজগুলো আমাদের করে আসতে হবে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? আলো, দ্বিতীয়ত সাজ, তৃতীয়ত সাজ আর মেকআপ। কাপড় বলতে ওটা হচ্ছে পোশাক, ঠিক আছে? তো পোশাক আমাদের ঠিকঠাক করতে হবে। এবার হয়তো দেখা গেল যদি আমি যদি মনে করো রামের চরিত্র করব, আমি রামের চরিত্র করব, তাহলে আমাকে কি পোশাক পরতে হবে? রামের মতো পোশাক। রামের বলতে কিন্তু ওই ভগবান রাম না, মানে রামের মতো পোশাক। রামের বয়স ধরো মনে করো 7 বছর, তাহলে আমাকে 7 বছর বয়সের পোশাক পরতে হবে। কি করব? একটা হাফ প্যান্ট পরব, আবার গেঞ্জি, হাফ হাতা গেঞ্জি পরব, একটু মেকআপ, তাহলে আমি চরিত্র চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে আমরা যে মঞ্চে, মঞ্চ বলতে যেটা কি বললাম? স্টেজ, যেখানে আমরা নাটক করব। প্রোগ্রামে যদি মূল জায়গায় থাকে তাহলে রাম সাহেব এখানে আর এখানে, ঠিক আছে? আচ্ছা, এবার বাবা মা তাহলে আমার এখানে আর এখানে দাঁড়াবে, আর মামা এসে এদিকে বা এদিকে কোনো একটা জায়গায় দাঁড়াবে। তাহলে কি হচ্ছে, যখন দর্শকরা দেখবে তাহলে এই মূল চরিত্রগুলোকে সামনে দেখতে পাবে, এবং এই চরিত্রগুলোর সামনে দেখতে পাবে, মূল চরিত্রটাকে মধ্যস্থানে দেখতে পাবে, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের স্টেজের ভাগটা দেখালাম, ঠিক আছে? এবার স্টেজের মানে অর্থাৎ মঞ্চের আমি আরেকটা ছোট্ট জিনিস দেখিয়ে আমি শেষ করে দেব। আচ্ছা, মঞ্চের আরেকটা ভাগ যেটা বলছি শোনো, ঠিক আছে? তাহলে তুমি ভালো মতো শিখতে পারবে। আচ্ছা, আরেকটা ভাগ হয় স্টেজ। এটা তো আমাদের মূল ভাগ হয়ে গেল, যেটা আমরা বেসিক বলি, ঠিক আছে? এটাকে আমরা গ্রামার বলি। আরেকটা ভাগ হয় স্টেজে, সেটা হচ্ছে মনে করো এটা হচ্ছে মূল জায়গা, যেটা যেখানে আমি দেখিয়েছিলাম রামশ্যামটা, মূল মধ্য জায়গা, ঠিক আছে? এবার এখান থেকে একটা সরল রেখা চলে আসে এই পর্যন্ত, আর এখান থেকে একটা সরল রেখা চলে আসে এই পর্যন্ত, ঠিক আছে? এবার মনে করো এখানে একটা চরিত্র দাঁড়াবে, এখানে একটা চরিত্র দাঁড়াবে, 3টে চরিত্র থাকলে পরে আমরা এভাবে দাঁড়াচ্ছি, ঠিক আছে? 3টে চরিত্র যখন কোনোভাবে কথা বলবে, তারা সংলাপ বলবে নিজেদের মধ্যে, তখন তারা এভাবে দাঁড়াবে, ঠিক আছে? এবার ওই 3জনের জায়গায় যদি মনে করো আরো একজন ঢুকে গেল, 4জন হয়ে গেল, তাহলে সে কোথায় দাঁড়াবে? সে দাঁড়াবে এরকম। আমরা আমাদের ওই রাম শ্যামের গল্পটার মধ্যে কটা চরিত্র ছিল? 5টা। এবার 5টা চরিত্র ছিল, তাহলে এখানে 5 জন হলো। কে বলো 6টা? 1 জন, 2 জন, 3 জন,
এভাবে আমরা ভাগ করে দাঁড় করিয়ে দিতে পারি। ঠিক আছে, এবার এটা হচ্ছে, এবার মনে করো একজন আরেকজনকে ধরবে। ঠিক আছে, মনে করো রাম এখানে দাঁড়িয়ে আছে, শ্যাম এখানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এখানে মনে করো রাম শ্যামের বাবা দাঁড়িয়ে আছে, এখানে মা দাঁড়িয়ে আছে, এখানে মামা দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এবার রাম আর শ্যামের মধ্যে মনে করো ওরা একজন আরেকজনের গলা জড়িয়ে ধরবে। মনে করো ওটা মানে নাটকের গল্পে আছে, ওটা গলা জড়িয়ে ধরবে। তাহলে কোথায় গলা জড়িয়ে ধরবে? কোন জায়গাটায় গলা জড়িয়ে ধরবে? সেটা হচ্ছে রাম কিছুটা এগিয়ে আসবে, শ্যাম কিছুটা এগিয়ে আসবে, ওরা এই জায়গাটায় ওরা একে অপরকে আলিঙ্গন করবে, অর্থাৎ গলা জড়িয়ে। ঠিক আছে, এইভাবে করে আমাদের নাটকের মূল নিয়মগুলো সৃষ্টি হয়। ঠিক আছে, আচ্ছা দাও তুমি বলো, এটা দাও জানি বলো। ছড়া বা আবৃত্তি এগুলো শিখতে হবে। ঠিক আছে, আচ্ছা আর নাটকের যদি বলি, নাটকে আমাদের নাটক করতে গেলে মূল কি কি জিনিসের প্রয়োজন হয়? দাঁড়াও দাঁড়াও বলো। বলো তো তুমি। আর শব্দ, শব্দ বলতে কিছুটা আমরা মিউজিক ধরতে পারি। ঠিক আছে, মিউজিক হয়। ঠিক আছে, নাটকের মাঝখানে মাঝখানে মিউজিক হয়, মিউজিকগুলো বিভিন্ন ধরনের আওয়াজ শব্দ আসে, সেগুলো ধরা যায়। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, চরিত্র কিভাবে গঠন হয়? হ্যাঁ, আমি এইমাত্র আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে গঠন, কিভাবে গঠন হয়, কিভাবে তৈরি হয়, কিভাবে তৈরি হয় আমি বলেছি। চরিত্র তৈরি হয় একটা গল্প থেকে, তাই না? চরিত্র তৈরি হয় একটা গল্প থেকে, আর সেই গল্প থেকে নানান ধরনের চরিত্র তৈরি হয় এবং সেই চরিত্র সংলাপ থাকে, অর্থাৎ ডায়লগ থাকে। সেই ডায়লগ আমাদের মুখস্থ করতে হয় এবং সেই ডায়লগ আমাদের মঞ্চে গিয়ে বলতে হয়, তাই তো? আচ্ছা, আমরা এখানে নাটক করবো, কে কে আছে? করবো নাটক আমরা করবো, কে কে আছে? যারা যারা হাত তুলেছো তাদেরকে কিন্তু আমি বলেছিলাম এরই মধ্যে তোমাদের নাম লিখে নেওয়া হবে এবং তোমাদের বাড়ি থেকে পারমিশন নিয়ে তোমাদেরকে এখানে আসতে হবে। যারা যারা নাম লিখবে, তোমার বাড়ি পোস্ট অফিসের ওখানে তোমার বাড়ির সামনেই আছে ওই